প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমন্ত্রণ আমার সাথে পদার্থবিজ্ঞানের সুন্দর জগতে। আমরা তোমাদের নিয়ে গত ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম ক্লাস শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ ক্লাস করব। অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আমি অল্প অল্প করে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। পদার্থবিজ্ঞানের যতগুলো অধ্যায় রয়েছে, পদার্থবিজ্ঞানের যেগুলো খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, তার মধ্যে দ্বিতীয় অধ্যায় একটি। কাজে এগুলো ভালো করে তোমাকে পড়তে হবে এবং এটার বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমও আছে, এগুলো তোমাকে সলভ করতে হবে। অধ্যায়টা ভালো করে না বুঝলে এগুলো প্রবলেমগুলো সলভ করতে গেলে তোমরা কষ্টে পড়বে বা বুঝতে অসুবিধা হবে। কাজে চলো একটু মনোযোগ দিয়ে ধীরে ধীরে পড়ে নিই। আচ্ছা, আমরা গত ক্লাসে পরন্ত বস্তুর সূত্রের আগে পর্যন্ত এই যে তোমার এই ম্যাথমেটিক্স সলভ করে দিয়েছিলাম। তোমাদের মনে না থাকলে আগের ক্লাসটা দেখে আসতে পারো। আমি সলভ করে দিয়েছিলাম বলতে এখানে করা আছে, কিন্তু ওইভাবে না, যেভাবে পরীক্ষায় করতে হয় সেভাবে আমরা করে দিয়েছিলাম। চলো আজকে আমরা পরন্ত বস্তুর সূত্র নিয়ে কথা বলবো। পরন্ত বস্তু বিষয়টা কিরকম তোমার বাক্য দেখি বোঝা যাচ্ছে যে পরন্ত বস্তু, যে বস্তু পড়ে, কোথায় পড়ে, কিভাবে পড়ে, এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। যে কোনো বস্তুকে তুমি যদি হাতের থেকে, তুমি মনে করো একটা বস্তু হাতে নিলে, ধরো তোমার কলমটা হাতে নিলে, ছেড়ে দিলে, কোথায়, কোন দিকে যাবে বস্তুটি? অনেকে বলে নিচের দিকে যাবে। আসলে নিচে কোনো দিক আছে? তুমি যদি মনে করো যে তোমার কলমটা নিচের দিকে যাচ্ছে, তুমি জানো পৃথিবী গোলাকার, আমরা পৃথিবীর এক পৃষ্ঠে বাস করি, তাহলে আমেরিকায় যারা এখন আছে বা আমাদের উল্টো দিকে যারা আছে, তারা যদি কলমটা ছেড়ে দেয়, তাহলে এটা কি তাদেরও নিচের দিকে যাবে? তাদেরও নিচের দিকে মানে কোন দিকে? তারা তো পৃথিবীর বাইরে চলে যাচ্ছে না, এটা পৃথিবীর কেন্দ্রের দিকে যাবে। যে কোনো বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয়, মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, মানে কোনো বাধাহীন ভাবে যদি ছেড়ে দেওয়া হয়, এটা পৃথিবীর কেন্দ্রের দিকেই যায়। তাহলে চিন্তা করতে পারো, পৃথিবীর কেন্দ্রে অনেক শক্তিশালী, যে কোনো পৃথিবীর কেন্দ্র অনেক বড় শক্তিশালী জায়গা, যেখানে যে কেন্দ্রটি পৃথিবীর উপরিভাগে যতগুলো বস্তু আছে সবগুলিকেই তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। আচ্ছা, তাহলে যদি যে কোনো বস্তুকে যদি আমরা উপরের থেকে উপরে উঠে যদি ছেড়ে দিই, তাহলে এই যে পৃথিবীর যে কেন্দ্র আকর্ষণ করছে, এটা একটা বল, একটা বলে আকর্ষণ করে। তোমাকেও তুমি চিন্তা করো, তোমাকে কিন্তু পৃথিবী কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এটা একটা আকর্ষণ বল। এখন তোমাকে যে পৃথিবী কেন্দ্রের দিকে আকর্ষণ করছে বুঝবে কি করে, তাই না? তুমি একটা লাফ দাও উপরের দিকে, দেখবো তুমি আবার ধম করে বা ধুপ করে তুমি ফ্লোরেই পড়বে। তার মানে তোমাকে টানতেছে পৃথিবী। তুমি ধরো বেঞ্চের মধ্যে বসে আছো এক সাইডে, বা চেয়ারের মধ্যে বসে আছো, হঠাৎ একেবারে কিনারে চলে গেলে, অসতর্ক অবস্থায় যদি তুমি একদম কিনারে চলে যাও, তুমি কোন দিকে পড়বে? নিচে, মানে ফ্লোরেই পড়বে, বা মাটিতে হলে মাটিতে পড়বে। এটা দিয়ে কি বোঝায়? তোমাকে পৃথিবী কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এই যে বলে আকর্ষণ করে, এটা একটা ফোর্স, বল। যদি হ্যাঁ, তুমি এটা বল কিনা তুমি এটা বুঝবে কি করে? তুমি যদি একটু উপরের থেকে পড়ো, মনে করো তুমি চেয়ারের থেকে পড়লে, তাহলে তুমি একটু ব্যথা পাবে। একটা ফোর্সে, তুমি যে ফোর্সে পড়লে সেটা ফ্লোরের সাথে ধাক্কা খেয়ে তুমি একটু ব্যথা পাবে। কিন্তু তুমি যদি চেয়ারের উপর থেকে না পড়ে ডাইনিং টেবিল থেকে পড়লে, তুমি ব্যথাটা আর একটু বেশি পাবে, কারণ তোমার উপর ফোর্সটা আর একটু বেশি ক্রিয়া করলো, বল একটু বেশি ক্রিয়া করলো। হ্যাঁ, তুমি যদি একতলার উপর থেকে পড়ো, তাহলে বুঝতেই পারতেছো অবস্থা কি হবে, মানে আরো বেশি ধাক্কা লাগবে গায়ে, ফোর্সটা বেশি লাগতেছে। আর যদি 6 তলার উপর থেকে পড়ো, বা আমরা পড়ে যাই কেউ 6 তলার উপর থেকে, তাহলে তো আর কথাই নাই, মাটিতে স্পর্শ করার আগে আমরা বুঝতেই পারবো না যে কি হলো। তো যাই হোক, এই কথাগুলো বলার মানে হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এটা একটা বল। এই বলটাকে কি বল বলে তোমরা আগের ক্লাসে পড়ে আসছো? বলকে মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল বলে। এই অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু যদি মুক্তভাবে যদি পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে থাকে বা পড়তে থাকে, এটাকেই পরন্ত বস্তু বলে। তাইলে আমরা পরন্ত বস্তু কি সেটা নিয়ে তোমাদের সাথে এতক্ষণ আমি আলাপ করলাম, যে পরন্ত বস্তু বিষয়টি
কি বোঝায়? পরন্ত বস্তু নিয়ে বিজ্ঞানী গ্যালিলিও, তোমার নাম শুনে থাকতে পারবে, 3টি সূত্র বের করেছিলেন। গ্যালিলিওকে তোমরা দেখেছো কিনা জানি না, ঠিক আছে, তোমাদের জন্য ছবি দেওয়া হচ্ছে, দেখে নাও। তিনি 3টি সূত্র বের করেছিলেন। তো সূত্রগুলো যদি আমরা একটু দেখি, সূত্রগুলো কিরকম। তিনি পরন্ত বস্তু নিয়ে গবেষণা করেছেন, গবেষণা করে তিনি পরন্ত বস্তু নিয়ে যে সূত্রগুলো বের করছে আমাদের জন্য পদার্থবিজ্ঞানে যেগুলো সন্নিবেশিত হয়েছে, দেখি। প্রথম সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। বিষয়টি কি? কোন একটা বস্তুকে তুমি স্থির রাখলে, মানে তুমি হাত ধরে ধরে আছো, তাহলে এটা পড়ছে না, তো স্থিরই আছে। একই উচ্চতা থেকে, তার মানে একটা বস্তু হলে হবে না, কয়েকটা বস্তু। ধরো কয়েকটা বস্তুকে আমরা একটা সুতা দিয়ে বেঁধে, একটা কাঠের মধ্যে বেঁধে কয়েকটা বস্তুকে আমরা বেঁধে দিলাম, এবং কোনো বাতাসের বাধা যদি কাজ না করে, কোন রকমের বাধা যদি কাজ না করে আমরা ছেড়ে দিলে, উপরের থেকে ছেড়ে দিলে, এটা তুমি যদি দেখো 1 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড পরে সবগুলো বস্তু একই জায়গায় চলে আসছে। 3 সেকেন্ড পরে সব জায়গায় বস্তু একই জায়গায় চলে আসছে। 5 সেকেন্ড পরে সব বস্তু একই জায়গায় চলে আসছে। তার মানে কি? একই সময়ে একই দূরত্ব অতিক্রম করছে। যদিও বাস্তবিক পক্ষে এই প্রমাণটা পাওয়া তোমার জন্য কঠিন হবে। যেমন যদি তুমি এইভাবে প্রমাণটা করতে চাও, তুমি এক টুকরা তুলা নিলে, তুলা তুলা নিচে ছিল, আর একটা পাথর নিলে, এখানে কিন্তু বস্তুর কথা বলা হয়নি কোন ধরনের বস্তু, যে কোনো বস্তুর কথা বলা হয়েছে। তাই তোমার তুলা এটাও জায়গা দখল করে, এটাও একটা বস্তু, আর পাথরটা সেটাও একটা বস্তু। দুটো বস্তু তুমি এরকম হাতের থেকে নিয়ে যদি ছেড়ে দাও, বা একই জায়গা থেকে যদি ছেড়ে দাও, কি দেখবে তুমি? তুমি দেখবে পাথরটা আগে মাটিতে পড়ে গেল, তুলা একটু আস্তে আস্তে পড়তেছে। কিন্তু উনি কি বলছেন? একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এখানে একটা বিষয় আছে, তুমি দেখো, বিনা বাধায়, এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের তুলাটা পরে পড়ার কারণ কি? কারণ তুলার ওয়েট কম, তুলার ভর কম, এটার উপর বাধা কম। পৃথিবীর এটার উপর বাধাটা বেশি। তুলার যেহেতু ভর কম, এটার উপর আকর্ষণ বলটা কম। ভর কম হলে আকর্ষণ বল কেন কম হয় এটা আমরা আলোচনা করব। কিন্তু বাধা দিচ্ছে, পাথরটার উপরও বাধা দিচ্ছে, তুলার উপরও বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? বাতাস। কারণ এটা যখন উপর থেকে পড়বে, তখন পৃথিবীতে যদিও দেখা যাচ্ছে না, কিন্তু বাতাস কিন্তু আছে, আর নানা রকমের পদার্থ রয়েছে। তো বস্তুর উপর এই বাধাগুলো কাজ করে, বলে পাথরের উপর কাজটা কম করতে পারে। পাথর যেহেতু ওয়েট বেশি, পাথরটা তাড়াতাড়ি চলে আসে, মাটিতে পড়ুক, ফ্লোরে পড়ুক, যেখানেই পড়ুক, পৃথিবীর আকর্ষণ বলের কারণেই হচ্ছে। ওটার উপর আকর্ষণ বলটা বেশি কাজ করে। আর তুলায় যেহেতু হালকা, ওয়েট কম, সেটার উপর কম কাজ করে, কম বল কাজ করে। সুতরাং এই কারণে তুলাটা আস্তে আস্তে পড়ে। যদি এই বাধাটা না থাকতো, বিনা বাধায়, লক্ষ্য করো, বিনা বাধায় যদি বাধাটা না থাকতো, তাহলে সমান সময়ে সমান পথ অতিক্রম করতো, মানে একই পথ অতিক্রম করতো। মানে পাথর যতটুকু দূরত্ব অতিক্রম করতো, তুলো অতটুকু দূরত্ব অতিক্রম করতো। এগুলো আমাদের প্রমাণগুলো আলোচনা হবে আস্তে আস্তে। প্রথমে আমরা প্রথম সূত্র নিয়ে আলোচনা করলাম, গ্যালিলিওর প্রথম সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা হচ্ছে। আচ্ছা, তোমরা দেখো, প্রথম সূত্রে যেটা বললো, স্থির অবস্থান থেকে, এগুলো কন্ডিশন, কিন্তু এগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। স্থির অবস্থান মানে আদিবেগ জিরো, আদিবেগ জিরো, এটা বুঝতেছো? মানে কি আদিবেগ জিরো মানে কি? ইউ ইজ ইকুয়াল টু জিরো। ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। আমরা যদি এই বিষয়টি একটু বুঝতে চাই, এই যে লাইনটা বললো, একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, এটা যদি একটু বুঝতে চাই, চলো তো আমরা একটু দেখে আসি স্ক্রিনে। মনে করো তুমি এখান থেকে এই পর্যন্ত, সেটা একটা স্ট্রেট লাইন হলে ভালো হতো। এখান থেকে আমি একটা বস্তুকে, মনে করো এখানে ঝোলালাম, এখানে আরেকটা বস্তু ঝোলালাম, মনে করো এগুলো একই দূরত্ব, কেমন একই উচ্চতা, একই স্থান থেকে সমান দূরত্বে আমি ঝুলাই দিলাম। এই জায়গাতে এই যে বস্তুটা, মনে করো এটা তুলা দিলাম, এটা লোহা দিলাম, এটা এক টুকরা কাঠ দিলাম, এটা কাঠ দিলাম, এটা কি দেব? তুলা, লোহা, কাঠ,
আর মনে করো এটা একটা তামা দিলাম, তামার টুকরা দিলাম। এখন এই যে এগুলো যে উচ্চতায় আছে, দেখো এটা একই উচ্চতায় আছে, এখন সেম উচ্চতায় আছে মাটির থেকে। মনে করো মাটি এখানে নিচে। এখন তুমি 1 সেকেন্ড পরে যদি দেখো, অ্যাকর্ডিং টু দিস ল, 1 সেকেন্ড পরে এটা যতটুকু পড়বে, এটা অতটুকু পড়বে, এটা অতটুকু পড়বে, এটা অতটুকু পড়বে। 2 সেকেন্ড পরে এটা যতটুকু পড়বে, এটা অতটুকু পড়বে, এটা অতটুকু পড়বে, এটাও সেই পরিমাণ পড়বে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। যদি আমরা বইয়ের ভাষাটা দেখি, স্থির অবস্থানও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তাহলে এটা বুঝায়। এই কথাটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এরকম ঘটবে। কিন্তু বেসিক্যালি এরকম ঘটে না। কেন ঘটে না? যদিও স্থির অবস্থান থেকে আমরা বলছি, বিনা বাধায় কথাটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের দেখাইছে আগে, এই যে বিনা বাধায়। কিন্তু আমার এই বস্তুগুলো যখন আমি যে বস্তুগুলো ঝুলিয়ে দিলাম, এগুলো যখন নিচের দিকে পড়বে বা পৃথিবীর কেন্দ্রের দিকে পড়বে, এখানে বিনা বাধা বলতে আমরা বিনা বাধাটা তৈরি করতে পারবো না। বিনা বাধাটা আমরা তৈরি করতে পারবো না বলে এখানে বাতাসের বাধা, অভিকর্ষজ বল আছে, বাতাসের বাধা কাজ করে। তাই এইগুলোর কারণে এটা কিন্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না। বাস্তবিক পক্ষে আমরা যেটা দেখি এখান থেকে, লোহা, তামা এগুলো দ্রুত পড়বে, কাঠটা তার চেয়ে একটু স্লো পড়বে লোহা তামার থেকে, তুলাটা অনেক ধীরে ধীরে আস্তে আস্তে পড়বে। কেমন? তাহলে বাস্তবিক পক্ষে এটা পড়বে না বা এরকম হয় না বাস্তবিক পক্ষে। যদি এখন গ্যালিলিও যে পরীক্ষাটা, নিশ্চয় তিনি যেহেতু একজন বড় বিজ্ঞানী, তিনি এটা পরীক্ষা করে দিয়েছেন। তাহলে এখন গ্যালিলিও কিভাবে পরীক্ষাটা করে আমাদের জন্য আমাদের দেখিয়েছেন, সেটা আমরা একটু দেখি তাহলে। কেমন? গ্যালিলিওর পরীক্ষাটি এরকম ছিল। তিনি একটা লম্বা কাচের নল নিয়েছিলেন এরকম, কেমন, নিয়ে তিনি এক পাশে একটি পালক, পাখির পালক, এক পাশে পালক, পাখির পালক আর হলো গিনি সোনা, গিনি, দুইটাই রাখছিলেন। রাখার পর তিনি যে কাজটি করছিলেন সেটা হলো, এখান থেকে বায়ু নিষ্কাশন পাম্প দিয়ে তিনি বাতাস বের করে নিয়েছিলেন। বাতাস তিনি টেনে নিয়েছিলেন বাতাস। এবার তিনি এই দুইটা ছেড়ে দিলেন উপরের থেকে। ছেড়ে দেওয়ার পরে দেখা গেল একই সময়ে দুইটা নিচে চলে আসছে। একই টাইমে তিনি সময় কাউন্ট করলেন, দেখলেন যে দুইটা একই সময়ে নিচে চলে আসছে, বাতাস না থাকা অবস্থায়। কেমন? তারপর তিনি করলেন কি, এবার আমাদের বোঝানোর জন্য পরবর্তীতে তিনি আবার বাতাস ভিতরে ঢুকিয়ে দিলেন। তিনি বাতাস ঢুকিয়ে দিলেন, আবার বাতাস ঢুকিয়ে দিয়ে এবার তিনি একই পরীক্ষাটা আবার করলেন। দেখা গেল গিনি সোনা এটা অনেক আগে পৌঁছে গেল নিচে, অনেক আগে পৌঁছে গেছে, কিন্তু তখনও পাখির পালক এই যে এখানে বা কাছাকাছি পাখির পালকটা এখানে বাঁচতেছে। অর্থাৎ কি বোঝাতে চাইলেন? এটা দিয়ে কি বোঝা গেল? যেটা ভর বেশি, গিনি পালক যেহেতু ভর বেশি, এটা দ্রুত মাটিতে পৌঁছে, দ্রুত এক প্রান্তে পৌঁছে গেছে, মাটিতে নয়, এখানে পৌঁছে গেছে। আবার পালকটা যেহেতু হালকা, ভর কম, কাজে এটা স্লো পৌঁছেছে। অর্থাৎ গিনিটার উপর আকর্ষণটা, পৃথিবীর আকর্ষণ বলটা বেশি ছিল, এই জন্য এটা দ্রুত পৌঁছে গেছে। বেশি থাকার কারণে দ্রুত পৌঁছে গেছে। আর এটার উপর যেহেতু আকর্ষণ কম, এটা আস্তে আস্তে পৌঁছেছে, মানে ধীরে ধীরে পৌঁছেছে। অর্থাৎ তিনি এটা বোঝাতে চাইলেন যে যদি বাধা কাজ না করতো, যেমন প্রথম পরীক্ষাটা বাধা কাজ না করার কারণে এটা একই সময়ে পৌঁছে গেছে, আর বাধা কাজ করে বলে
বিভিন্ন বস্তু, বিভিন্ন ভরের বস্তু বিভিন্ন সময়ে পৌঁছেছে। এটাই গ্যালিলিওর পরীক্ষা ছিল। কেমন? অর্থাৎ এই পরীক্ষা দিয়ে তিনি বুঝাইলেন যে যদি বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, এটাই গ্যালিলিওর প্রথম পরীক্ষা, পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। এবার দেখি আমরা তার দ্বিতীয় সূত্রটা দেখি। স্থির অবস্থান থেকে, এটা কিন্তু কমন, দেখো স্থির অবস্থানের উপরও মানে ইউ ইজ ইকুয়াল টু 0 এটা থাকতো। স্থির অবস্থান থেকে বিনা বাধায়, দেখো বিনা বাধায়, এই লাইনগুলো কিন্তু কমন। বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। কথার অর্থ কি? টাইম যত বাড়বে বেগও তত বাড়বে। আচ্ছা, কখন? যখন এটা বিনা বাধায় পড়বে। আমরা এই সূত্রটা, এই দ্বিতীয় সূত্রটা বি সমানুপাতিক টি, এটা কেমন করে আসলো তোমাকে যদি একটু দেখাই, তুমি একেবারে বলবি যে এটা তো আমি জানি। আচ্ছা, চলো তো একটু দেখে আসি এটা কিরকম। বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এটা কিভাবে হয় চলো একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, আমরা ইতিমধ্যে আমরা যেটা জেনেছি সেটা হলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। গতির সমীকরণে প্রথম সমীকরণ বা ত্বরণের সমীকরণ, এটা আমরা জেনেছি, তাই না? প্রমাণও করেছি। তো বিনা বাধা স্থির অবস্থান তাহলে ইউ 0, এটি এ হলো ত্বরণ, কিন্তু এটা তো পৃথিবীর অভিকর্ষ বলের কারণে পড়তেছে, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ হবে না? এর জায়গায় আমরা অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করি, জিটি। ঠিক আছে, এমনি ত্বরণ হলে আমরা সাধারণ ত্বরণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সাধারণ ত্বরণের ক্ষেত্রে আমরা এ ব্যবহার করি। হ্যাঁ, এ ব্যবহার করি, কিন্তু যেহেতু এটা তোমার এই অভিকর্ষজ ত্বরণ, তাহলে আমরা এটা জি ব্যবহার করলাম। তাহলে কি দাঁড়ালো? ভি ইজ ইকুয়াল টু জিটি। আমরা নিশ্চয়ই জানি জি এর মান কনস্ট্যান্ট। অভিকর্ষ ত্বরণ কত? তোমরা কি মনে করতে পারো অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আমি একটু এদিকে লিখি, তাহলে কি দাঁড়ালো? বি, তাহলে জিটা তো পরিবর্তন হচ্ছে না, জি কি ধ্রুবক না? কনস্ট্যান্ট, এটা পরিবর্তন হয় না, ধ্রুবক ইন্টু টি। তো ইতিমধ্যে আমরা ধ্রুবক আর সমানের পরিবর্তে কি লেখা যায়, আমরা বিভিন্ন প্রমাণের মধ্যে শিখে আসছি, এর পরিবর্তে প্রপোর্শনাল টু, সমানুপাতিক, বি সমানুপাতিক টি ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, টি হচ্ছে টাইম, নির্দিষ্ট সময়ে, বি হচ্ছে বেগ, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ সময় যত বাড়ে বেগও তত বাড়ে, সময় কমলে বেগও কমে, সময় কম থাকলে বেগও কম থাকে, সময় যত বাড়তে থাকে বেগও তত বাড়তে থাকে। আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। এই দেখো বি প্রপোর্শনাল টু টি, তাহলে কোথা থেকে আসলে যে দেখিয়ে দিলাম এখানে কেমন করে আসছে। এবারে আসো, তোমরা এটা এইভাবে না লিখে, এই যে এখানে ব্র্যাকেট দিয়ে টি লিখেছে, আবার ব্র্যাকেট দিয়ে ভি লিখেছে, এইভাবে না লিখে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। কেমন? এটার পরে তোমরা এই যে অর্থাৎ বি সমানুপাতিক টি, এটা লেখার আগে তোমরা এখানে একটা কাজ করতে পারো। এটা এইভাবে না লিখে, মানে একসাথে এরকম না লিখে, তোমরা যেটা করতে পারো সেটা হলো, তোমরা যদি এইভাবে উপস্থাপন করো, যদি একটি পড়ন্ত বস্তু টি সময়ে বি বেগ প্রাপ্ত হয়, তাহলে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রানুসারে, অথবা এই সূত্রানুসারে লিখতে পারো বি প্রপোর্শনাল টু টি। এটা কোথা থেকে কেমন করে আসছে এটা এখানে চাওয়া হয়নি, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি একটু আগে, কিন্তু এটা এইভাবে আসছে, বি সমানুপাতিক টি। তাহলে আমরা এই যে বইতে যেভাবে ওরা এইভাবে দিয়েছে, যে এখানে দেখো এই জায়গার মধ্যে তোমাকে আমি আরেকটা কালি দিয়ে দেখাই,
এখানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত নির্দিষ্ট সময় এইভাবে টি দিয়েছে, প্রাপ্ত বেগ ভি এইভাবে দিয়ে, এইভাবে না দিয়ে তুমি যদি এটার উপস্থাপন যদি এইভাবে করো, টি সময়ে যদি কোনো পরন্ত বস্তু বিবেগ প্রাপ্ত হয়, এখানে আগে যদি কোনো পরন্ত বস্তু, এই কথাটা আমরা লিখতে পারি এখানে, কোন পরন্ত বস্তু, কোন পরন্ত বস্তু টি সময়ে বিবেগ প্রাপ্ত হলে, বা যদি টি সময়ে বিবেগ প্রাপ্ত হয়, পরন্ত বস্তু, এখানে বাক্যটা মিলতেছে না, যদি লিখি, যদি টি সময়ে বিবেগ প্রাপ্ত হয়, তাহলে পরন্ত বস্তু দ্বিতীয় সূত্রানুসারে বি সমানুপাতিক টি। তাহলে এইভাবে তুমি দিলে এটার ব্যাখ্যাটা হয়ে গেল। আচ্ছা, এবার আসো তৃতীয় সূত্র কি বলে দেখো। স্থির অবস্থান থেকে, এটা কিন্তু কমন একেবারে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, একদম একই কথা, শুধুমাত্র এই জায়গাটুকু আলাদা, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটা কিভাবে আসলো? মানে যে হাইটটা অতিক্রম করতেছে, যে দূরত্ব অতিক্রম করে, মানে এখানে যে হাইটটা অতিক্রম করে, তোমার এই যে নিচের দিকে যে পড়বে, এই যে এইচটা, যে দূরত্ব অতিক্রম করবে, এই দূরত্বটা কি বলছে, সময়ের বর্গের সমানুপাতিক। এই দূরত্বটা, হাইটটা, এটা যে পড়তে যে সময়টা লাগলো, মনে করো সময়টা টি সময় লাগলো, এই টি আর এইচ এর মধ্যে রিলেশনটা হচ্ছে এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। অর্থাৎ 1 সেকেন্ডে একটা বস্তু যে দূরত্ব পড়বে, যে দূরত্ব অতিক্রম করবে, 2 সেকেন্ডে বস্তুটা 2 স্কোয়ার 4 গুণ দূরত্ব অতিক্রম করবে, 3 সেকেন্ডে 3 স্কোয়ার 9 গুণ দূরত্ব অতিক্রম করবে। তাহলে এইটা, এই 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 প্রতিপাদনটা এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এটা কিভাবে হয় সেটা যদি আমরা একটু দেখে আসি। চলো তো এটা একটু দেখে আসা যাক, এটা কিভাবে হয়। আমরা গতির সমীকরণে পড়ছি s is equal to ut plus হাফ এটি স্কোয়ার, মনে পড়ে তোমাদের? s টা সরণ, কিন্তু এই ক্ষেত্রে পরন্ত বস্তু, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে সরণটা কি এইচ হবে না? এইচ। আর স্থির অবস্থান তাহলে ইউ জিরো টাইম টি, হাফ এর জায়গাতে কি দেবো, জি দেবো না, ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ টি স্কোয়ার। দেখো এইচ ইজ ইকুয়াল টু 0 ইন্টু টি মানে 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এখন দেখো হাফ জি, এই হাফ জিটা কনস্ট্যান্ট, তো হাফ জি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, হাফ জি এবং সমান এই দুইটার পরিবর্তে, কেমন, হাফ জি আর সমান এই দুইটার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? হাফ জি আর সমানের পরিবর্তে আমরা সমানুপাতিক ব্যবহার করতে পারি, সমানুপাতিক টি স্কোয়ার, এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে যে কোনো সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তোমরা ডিরেক্টলি যদি পরীক্ষা আসে, তোমরা এই ব্র্যাকেটের ভিতরে এইভাবে দেবা না, এইভাবে, এটা ওরা বইয়ের পৃষ্ঠা কমানোর জন্য, সংক্ষেপ করার জন্য লিখেছে, তোমরা এইভাবে দেবে না। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ যদি কোনো পরন্ত বস্তু টি সময়ে এইচ দূরত্ব অতিক্রম করে, যদি কোনো পরন্ত বস্তু টি সময়ে এইচ দূরত্ব অতিক্রম করে, তাহলে এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। সমানুপাতিক পর্যন্ত লিখলে, লেখার পরে অর্থাৎ দিয়ে এটার ব্যাখ্যাটা আলাদা করে দিলে, যে যদি কোনো পরন্ত বস্তু টি সময়ে এইচ দূরত্ব অতিক্রম করে, কেমন, টি সময়ে এইচ দূরত্ব অতিক্রম করে, তাহলে এইচ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। আর যদি তুমি এটা বুঝতে চাও কেমন করে আসছে, তাহলে তুমি এই জায়গাটা দেখে নিবে, এটা কেমন করে আসলো। এই ফর্মুলা তুমি শিখছো আগে, তুমি জানো, এই ফর্মুলা তুমি জানো, তাই না? এই ফর্মুলা তো জানোই তুমি এটা। সুতরাং এটা থেকে এটা কিভাবে আসলো, একটা ধাপে ধাপে সবগুলো দেখানো হলো, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। কেমন? তাহলে এই সূত্র তিনটাই জানা হলো, গ্যালিলিও সূত্রগুলোর আবিষ্কর্তা, এবং তিনি এটা প্রমাণও, তিনি যেগুলো ব্যাখ্যাগুলো দিয়েছেন, এই ব্যাখ্যাগুলো আমরা আস্তে আস্তে আরো বেশি পরে জানবো ধীরে ধীরে, তবে একবারে না। আচ্ছা, এখানে
এবার দেখো, আমরা সমত্বরণের উদাহরণ হিসেবে জীব মাধ্যাকর্ষণ ত্বরণের কথা বলেছিলাম। তোমাদের মনে পড়ে? সমত্বরণের উদাহরণ খুব কম থাকে, তবে একেবারে যে নেই তা না। আমরা সমত্বরণ পড়ানোর সময় জি এর কথাটা বলছিলাম। গতির সম্পর্কে আমরা যে সমীকরণগুলো বের করেছি সেগুলো ব্যবহার করে খুব সহজে আমরা পরন্ত বস্তুর গতি বের করে ফেলতে পারি। আমরা গতির যে সমীকরণগুলো, যেগুলো আমরা প্রমাণ করেছি আগে, মনে পড়ে? আমরা গতির সমীকরণে যে প্রমাণ করছিলাম b is equal to u plus at, আমরা যে গতির সমীকরণগুলো যে প্রমাণ করছিলাম সেগুলো যদি আমি এখানে পাশাপাশি লিখি, দেখো তো তুমি এগুলো মনে করতে পারো কিনা। b is equal to u plus at, s is equal to ut plus half at square, b square is equal to u square plus twice s। আচ্ছা, তাহলে এখানে এগুলো, এই গতির সমীকরণগুলো আমরা এই প্রমাণগুলো করছি আগে, প্রতিপাদনগুলো করছি। এগুলো প্রত্যেকটা জায়গা থেকে আমরা এটা কি করে বের করা হয়, যেমন v is equal to u plus gt, শুধুমাত্র তুমি দেখো এখানে এই জায়গাতে ত্বরণের জায়গায় অভিকর্ষ ত্বরণ যেটা দিয়ে দেওয়া হয়েছে, বাকিটা একই রইল। তাহলে একদম এই যে এখানে বলছি, দেখো উচ্চতা বোঝানোর জন্য, উচ্চতা মানে সরণ, আমরা s এর জায়গায় h ব্যবহার করব, s এর জায়গায় h ব্যবহার করব। ত্বরণ এর জায়গায় আমরা জি ব্যবহার করব। কেমন? তাইলে আমাদের এই গতির সমীকরণগুলো সবগুলো পরন্ত বস্তুর সূত্রের মধ্যে ব্যবহার করা হয়ে যাচ্ছে। তার পরন্ত বস্তু, এটা তো গতিশীল বস্তু, তাই না? দেখো তো, এস এর জায়গায় এস, মানে এস এর জায়গায় এস, ইউটি প্লাস হাফ, এর জায়গায় শুধু জি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2, এর জায়গায় জি, আর যত এস এর জায়গায় এস। আচ্ছা, এখানে তোমাকে আমি আরেকটু মজার তথ্য দিতে পারি, সেটা হলো এখানে লক্ষ্য করো, তুমি পরন্ত বস্তুর ক্ষেত্রে কি বলছো? স্থির অবস্থান থেকে না? তাহলে স্থির অবস্থান যদি বলে ইউ এর মান কত? 0 না? তাহলে ইউ এর মান যদি 0 হয়, তো দেখো তো v is equal to u plus gt, তাইলে 0 plus gt, তাহলে gt, v is equal to gt। তাহলে তুমি পরন্ত বস্তুর ক্ষেত্রে ডিরেক্টলি এই ফর্মুলা দিয়ে তুমি ম্যাথ করতে পারবা। দেখো, তোমার শুধু টাইমটা জানা থাকলে, জি তো তোমার ফিক্সড করা, তাই না? টাইমটা জানা থাকলেই তুমি গতিবেগটা বের করে ফেলতে পারো। বুঝতে পারছো? অর্থাৎ v is equal to u plus gt দিয়েও কাজ করলে একই দাঁড়াবে, v is equal to gt দিয়েও তুমি একই প্রবলেম তুমি সলভ করতে পারবে। আচ্ছা, তারপরে তুমি আরেকটা দেখো, h is equal to ut plus half gt square, তাহলে দেখো তো h is equal to u, পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু স্থির অবস্থান থেকে, আমাদের কন্ডিশনটা মনে আছে তো? পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু প্রতিটি সূত্র লক্ষ্য করে দেখো, স্থির অবস্থান থেকে, একদম দাগে রাখছি আমি, স্থির অবস্থান থেকে কিন্তু বলা হচ্ছে। কাজে স্থির অবস্থান মানে ইউ হচ্ছে 0। তাহলে 0 ইন্টু টি, 0 ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার, 0 ইন্টু টি মানে তো 0, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তাহলে পরন্ত বস্তুর যদি কোনো প্রবলেম সলভ করতে যাও, এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, ডিরেক্টলি তুমি এই ফর্মুলা দিয়ে তুমি কাজ করতে পারবে। কাজ মানে তোমার ক্যালকুলেশন গুলো করতে পারবে। তারপরে যাও, ঠিক একইভাবে আমরা যদি তৃতীয় সমীকরণটা একটু দেখি, থার্ড সমীকরণটা যদি একটু দেখি, সেখানে দেখো v square is equal to a square plus 2gs, v square is equal to a square plus 2gs, u তো 0, তাহলে v square is equal to 2gs, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমরা এই সমস্ত ইউ গুলো বাদ দিয়ে, যে এখানে ইউ গুলো বাদ দিয়েও আমরা পরন্ত সূত্রগুলো ক্যালকুলেশন করতে পারি। v is equal to gt, h is equal to half gt square, v square is equal to 2gs। অর্থাৎ কোন ক্যালকুলেশন করার সময় তুমি দেখতে হবে যে তোমার কি কি মানগুলো দেওয়া আছে, যে ফর্মুলার সাথে মিলে তুমি সেই ফর্মুলা দিয়ে কাজ করে ফেলতে পারবে বা ক্যালকুলেশন করে ফেলতে পারবে। পরন্ত বস্তুর সম্বন্ধে গ্যালিলিও যে 3টি সূত্র আছে, সেগুলো আসলে এই সূত্রগুলো ছাড়া আর কিছু নয়।
মানে এই সূত্রগুলিরই কনভার্সন। এই যে সূত্রগুলো তুমি গতির সমীকরণ শিখছো, গতির সূত্রে যে সমীকরণগুলো শিখেছো সেইগুলোই আসলে ফর্মুলা আকারে এখানে দেওয়া হয়েছে। আমরা যে ব্যাখ্যাগুলো দিচ্ছি এগুলো এখানে আছে, এগুলো একটু পড়ে নিবে তোমরা। ব্যাখ্যাগুলো এখানে আছে, তোমাদের যে কথাগুলো বলেছি সেগুলো এখানে পাবে। আচ্ছা, এখানে একটা আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার/আওয়ার বেগে বল ছুটতে পারে। দেখো এখানে একটা তথ্য, এটা প্রিন্টিং অথবা কারো যারা বই মডারেট করে তাদের চোখে পড়ে না হয়তো। এখানে ঘন্টায় বলেছে, আবার এখানে 150 কিলোমিটার/আওয়ার বলেছে, তাহলে ঘন্টাটা দুইবার হয়ে গেল না? দেখো ঘন্টাটা দুইবার হয়ে গেছে। প্রিন্টিং এ হয়তো সমস্যা হয়েছে হয়তোবা। এটা বলতে পারতো ক্রিকেটের একজন ভালো পেস বোলার 150 কিলোমিটার/আওয়ার বেগে বল ছুটতে পারে, তাহলে ঘন্টাটা দুইবার হতো না আর কি, অথবা ঘন্টায় 150 কিলোমিটার বেগে বল ছুটতে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুড়ে বলটা কত উপরে উঠবে? কত উপরে উঠবে? কত উপরে বলতে কি চাচ্ছে তোমার? এস চাচ্ছে না? এস। তাহলে এটা এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, তাই না? এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? তো ওদের যে ডেসক্রিপশন, এটা এইভাবে অঙ্ক করে না। দেখো কি করে ফেলছে এখানে। কোনো আগে অঙ্ক করার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা ফলো করতে হবে আমাদের। অঙ্কের সিস্টেমটা কি? সিস্টেমটা হলো এই যে তুমি এইখানে দিয়ে শুরু করবে, কেমন দেয়া আছে লিখবে না, এখানে ঘন্টা এত কিলোমিটার বেগে, তাহলে এখানে গতিবেগ ভি দেওয়া আছে, ভি এখানে গতিবেগ ভি ইজ ইকুয়াল টু 150 কিলোমিটার/আওয়ার। তো এটাকে আমরা কনভার্ট করে ফেলবো, আমরা জানি কিলোমিটারে রাখবো না আমরা, তাহলে 150 ইন্টু 1000 মিটার/আওয়ার। আওয়ারটা নিচে যাবে, 1 আওয়ার মানে কত সেকেন্ড মনে পড়ে তোমাদের? 60 ইন্টু 60 সেকেন্ড। তাহলে দাঁড়ালো কি? তাহলে কাজ করতে হবে, কাজ করার পরে কত আসছে ফলটা? তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর নাও, আমি ওদের থেকে হেল্প নিচ্ছি। এখানে 41.67 মিটার পার সেকেন্ড। তোমরা একটু করে দেখতে পারো তো 41.67 আসে কিনা। আচ্ছা আমি একটু দেখি এটা আসে কিনা। হ্যাঁ 41.66 হচ্ছে। তাহলে এটাকে আমরা 41.67 মিটার লিখতে পারি। ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় এত কিলোমিটার বেগে বল ছুড়তে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুড়ে বলটা কত উপরে উঠবে? আচ্ছা এখানে একটা বিষয়, তোমার গতিবেগ যদি ভি দাও, ভি তো শেষ বেগ, বলটা যদি ছুড়ে দেয় তাহলে শেষে বলটা কি হবে? 0 হয়ে যাবে না? তাহলে এখানে এইটা ভি না হয়ে এটা ইউ দিতে হবে আমাদের, কেমন? এটা ভি দিলে শেষ বেগ হয়ে গেল, কিন্তু যেহেতু বলটা শেষে গিয়ে থামবে কাজে এটা আমরা কি দেব? ইউ দেব। আমি এটা অন্য কালে দিচ্ছি কারণ দেখাচ্ছে যে আমরা যদিও ভি দিয়েছিলাম আগে, কিন্তু আমরা এটার অবস্থাটা বুঝে আমরা এটাকে বেগ ইউ দিচ্ছি, মানে এটা আদি বেগ হিসেবে ধরে নিচ্ছি আমরা, এত কিলোমিটার বেগে ছুটতে পারতেছি। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছোড়ে, খাড়া উপরের দিকে বলটা ছোড়ে, তাহলে খাড়া উপরের দিকে যদি বল ছোড়ে তাহলে এখানে অভিকর্ষীয় ত্বরণটা যেটা জি এর মানটা আমরা এখানে জি কাজ করবে, জি কত? 9.8, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু যদি উপরের দিকে সরে, দেখো বলটা বেগে বল ছুটতে পারে, সে যদি খাড়া উপরের দিকে বলছে, তাহলে খাড়া উপরের দিকে হলে পৃথিবী টানবে নিচের দিকে আর আমরা বলটাকে ছুড়বো উপরের দিকে, তাহলে এটা নেগেটিভ বল কাজ করতেছে না? তাহলে এখানে জি এর ভ্যালুটা নেগেটিভ হবে, মাইনাস হবে। আচ্ছা বলটা কত উপরে উঠবে? কত উপরে বলতে আমাদের এইচ চাচ্ছে, এইচ ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে ইউ জি এইচ। আরেকটা বিষয়, এখানে শেষ বেগটা কত? আচ্ছা এখানে শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, কারণ 0 মিটার পার সেকেন্ড
কেন হলো? কারণ বলটা তো শেষে তো থেমেই যাবে, তাই না? আমি এটা একটু সিরিয়ালি এখানে লিখে দিই তোমাদের। আচ্ছা দেখো, সি ইজ ইকুয়াল টু এত, শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, কারণ থেমে যাবে লাস্টে। বলটা কত করে? এইচ ইজ ইকুয়াল টু হোয়াট? এখন তুমি খেয়াল করো তোমার এখানে কি কি ইনফরমেশন গুলো আছে। তোমার এখানে আছে কি কি, আমি যদি একটু যদি দেখি, ইউ জি ভি এইচ, ইউ জি ভি এইচ, চারটা তথ্য, তাই না? ইউ জি ভি এইচ তোমার এখানে আছে কি? এখানে ইউ আছে, জি আছে, ভি আছে, এইচ আছে। মানে এই চারটা রিলেশনের এইচ চাওয়া হয়েছে, এইচ নাই। তাহলে এই চারটা দিয়ে কোন ফর্মুলাটা হয়? ইউজি ভিএস। চলো তো আমরা একটু দেখে আসি। ইউজি ভিএস, এই যে ফর্মুলাগুলো আমাদের এখানে আছে। ইউজি ভিএস দেখো, আচ্ছা আমি এটা মুছে দিই আগে। ইউজি ভিএস, এই যে এটা প্রথমটা হবে? হবে না। কেন হবে না? এইচ নাই। আচ্ছা দ্বিতীয়টা দেখি, ইউজি ভিএস, এখানে ভি নাই, এখানে ভি নাই, তাহলে এটাও হচ্ছে না। এবং টি এর সম্পর্কটা নাই, টাইমও নাই, কাজে আমাদের এটা মিলবে না। ইউজি ভিএস দেখো, এইটা এই লাস্টের ফর্মুলাটা আমাদের জন্য মিলে, ইউজি ভিএস। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g's। এই ফর্মুলাটা দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি, কেমন? তাহলে চলো তো দেখি, এটা ইউজি ভিএস আমাদের চাচ্ছে কি, ওরা কি চাচ্ছে? এইচ চাচ্ছে। এইচ চাইলে আমরা ফর্মুলাটাকে যদি এভাবে সাজিয়ে নিই, আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g's। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? জি এর জায়গায় নেগেটিভ দেব না, কারণ এটা তো উপরের দিকে উঠতেছে। তাহলে আমি এখানে ফর্মুলার মধ্যে আমরা জানি দিয়ে জি এর জায়গায় নেগেটিভ মান বসাই দিতে পারবো, এখানে বসাই দিতে পারবো, এটা ফর্মুলা আকারে হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2g's, জি এর জায়গায় মাইনাস দিয়ে দিলে আমাদের হয়ে যায় একেবারে। আমরা এইচ এর ভ্যালুটা বের করবো, তো তাহলে তুমি একটা কাজ করতে পারো, 2g's ইজ ইকুয়াল টু, এটা বাম দিকে নিয়ে আসো, a square minus b square, h is equal to a square minus b square by 2g। এই জায়গাতে তুমি মানগুলো দিয়ে দিলে হয়ে যাবে a square minus v square, a square minus b square divided by 2g। এখন a square minus b square সব মানগুলো তোমার কাছে আছে এখানে। ওরা তো ধরো এখানে b এর মানটা 0 দিয়ে আর ফর্মুলাটার মধ্যে v বসাই নেই, আমরা না বসাইলে পারি। তাহলে এই জায়গাতে আবার তুমি মানগুলো দিয়ে দাও, মানগুলো দেওয়ার পর দেখো এটা পেয়ে যাবে 88.59 মিটার পেয়ে যাবে। তুমি এই জায়গায় মানগুলো বসাই দিলে হয়। তুমি দেখো ফর্মুলা, তুমি যে এইভাবে করতে হবে এমন না। এখানে তুমি বি এর জায়গাতে তুমি শেষ ব্যাগ 0 0 বসায় কাজ করে ফেলতে পারো। 0 বসায় দিলে ইউ স্কোয়ার বাই 2g থাকে। তাহলে ইউ স্কোয়ার বাই 2g, দেখো ইউ স্কোয়ার বাই 2g ওরা যেটা করছে, ইউ স্কোয়ার বাই 2g। ওরা এখানে ডিটেলস যায় না আর কি, ফর্মুলা না লিখে একবারে করে ফেলছে ওরা। ওই যে ফর্মুলা লিখছে এখানে অবশ্য, দেখো এই জায়গাতে লিখছে, এই জায়গায় লিখে বাকিটা আর করে না। বাকিটা বাকিটা এটা একটু সুন্দর করে এখানে করে দিলে পারতো, যে এরকম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2g's, তাহলে 0 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2g's। এই যে এটা থেকে লাইন এইভাবে করতে পারতো। তাহলে আমরা যেহেতু এইচ বের করবো, এইচটা বাম দিকে রাখি, এ স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই 2g। হ্যাঁ, এখন দেখো, এখন এই যে এ স্কোয়ার বাই 2g এইচ ইজ ইকুয়াল টু এই যে এখন মানগুলো বসে দিলে আনসার হয়ে গেছে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। আমরা আরেকটা প্রশ্ন দেখতে পারি ওদের। পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে এর দ্রুতি থাকে অনেক বেশি, প্রায় 10 কিলোমিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 10 কিলোমিটার মতো যায়। এক্সক্লেমেশন, নট এক্সক্লেমেশন আছে, অর্থাৎ খুবই অনেক স্পিড, 1 সেকেন্ডে 10 কিলোমিটার। এরকম গতিতে যদি আকাশের দিকে একটা কামানের গোলা ছুড়ে দিই, সেটা কত উপরে উঠবে? কত উপরে উঠবে? সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতা মানে কি? তা আমাদের এখানে আদিবেগটা আছে, দেখো আদিবেগ 10 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে 10 কিলোমিটার পার সেকেন্ড মানে এখানে
আদিবেগ সরি, এখানে আদিবেগ u is equal to 10 কিলোমিটার পার সেকেন্ড। 10 কিলোমিটারকে আমরা এটা মিটারে নিলে 10,000 এত মিটার, আর নিচে সেকেন্ড, তাইলে কত হলো 10 টু দি পাওয়ার কত হলো 4 হলো না, একটা দুটো শূন্য কয়টা, চারটা, এত মিটার পার সেকেন্ড। এটা আদিবেগ হয়ে গেল। কেমন? তাহলে আদিবেগ এটা হলো। এখানে ওরা কি বলছে, প্রশ্ন কি চাচ্ছে, আগের দিকে এটা কেমন করে, সেটা কত উপরে উঠবে, তাহলে উপরের দিকে কত হাইটে যাবে, তোমার এইচ চাচ্ছে। এইচ যদি চায়, আমি একটু এখানে ব্ল্যাঙ্ক শিটে করি, এইচ যদি চাই তাহলে আমরা কোন ফর্মুলাতে করবো সেক্ষেত্রে, হ্যাঁ আমরা উচ্চতা এইচ, কেমন, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বি এর মান 0, সর্বোচ্চ উচ্চতায়, উচ্চতা তো এইচ, আমরা সর্বোচ্চ বোঝানোর ক্যাপিটাল এইচ ব্যবহার করতে পারি। তোমার ইউটা কিন্তু দেওয়া আছে আমাদের 10 to the power 4 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, বি শেষ বেগ 0, বলছে কত উচ্চতায় উঠবে। এটা ভি এস ইউ, এটা দিয়ে আমরা যে ফর্মুলাটা শিখছি সেটা মনে পড়ে, কোনটা, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার টু জি এস, উপরের দিকে যাবে তো, তাহলে জি নেগেটিভ হবে, মাইনাস সর্বোচ্চ বি এর মান 0, এ স্কোয়ার মাইনাস টু জি এস, আমরা এইচ বের করবো তাই না, টু জি এইচ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এইচ আমি এইচ রাখতে পারি, ক্যাপিটাল এইচ দিতে পারি, এটা যে কোনটা হতে পারে, এইচ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই টু জি, অথবা তুমি ক্যাপিটাল এইচ দিতে পারো, ক্যাপিটাল এইচ দিলেও একই কথা। এখন ইউর মানটা তোমার এখানে আছে, যে ইউর মানটা আছে, এই মানটা বসাবে, ইউর মানটা বসায় দিবে, আর জি এর মান তো 9.8, এখানে তুমি দিতে পারো, এখানে জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওটা দিতে পারো, এখানে দেওয়ার পরে তোমার আনসারটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এখানে একটা বিষয় আছে, একক নিয়ে একটু ঝামেলা হতে পারে, দেখে এককটা আমি যদি একটু দেখাই, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। এইচ ইজ ইকুয়াল টু, আমি আবার লিখি এ স্কোয়ার বাই টু জি। আচ্ছা, এর মান 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড, তার মধ্যে স্কোয়ার দিলাম, 2 ইন্টু জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে উপরেটা 10 টু দি পাওয়ার 4 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেমন, নিচে 2 ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি তোমাদের এককটা দেখাচ্ছি। এই এককের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা যদি আমরা একটু দেখি এবার, যেখানে দেখো এই পার সেকেন্ড স্কোয়ার, আচ্ছা এখানে দেখো পার সেকেন্ড স্কোয়ার, এই পার সেকেন্ড স্কোয়ারটা কাটা গেল, তো উপরে মিটার স্কোয়ার, নিচে মিটার, তাহলে আর শুধু মিটার থাকে, তাহলে দাঁড়ালো কি 10 টু দি পাওয়ার 4 আর নিচে 19.6 মিটার। মিটার কি করে এখানে ক্যালক, এটা মিটার স্কোয়ার আর এটা মিটার, তাহলে দুটো ক্যান্সেল হলে এর উপরে একটা মিটার থাকে শুধু। এখন এটা ক্যালকুলেশন করলে যা আসে, 10 টু দি পাওয়ার 4 কে তুমি 19.6 দিয়ে ভাগ করো। বই অংশ ক্যালকুলেশন ভুল থাকে, তোমরা নিজেরা করে নিতে হবে, অনেক ক্যালকুলেশন আছে বইতে, প্রিন্টিং এ হয়তো ভুল হয়ে গেছে এরকম। 10 টু দি পাওয়ার 4 ভাগ 19.6, হ্যাঁ এটা ঠিক আছে, ক্যালকুলেশন দেখলাম যে ঠিক আছে, উত্তরটা হয়ে গেল। যদিও দেখে মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়নি, কিন্তু আসলে উত্তরটা সঠিক নয়। তার কারণ হচ্ছে আমরা মাধ্যাকর্ষণের ত্বরণের মান ধরেছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর একটা চমৎকার তথ্য দিচ্ছে তোমাদের, দেখো পৃথিবীর কাছাকাছি দূরত্বের জন্য এটা সঠিক, কিন্তু যদি পৃথিবী থেকে অনেক উপরে যাওয়া যায় এর মান কমতে থাকবে। আমরা তখন এই সমীকরণটা বের করে ধরে নিয়েছি যে জি এর মানের পরিবর্তন হচ্ছে না, আমরা জি দিয়ে কাজটা করছি। তবে যাই বলুক, যদি আমাদের এই ম্যাথটা থাকে, এই ম্যাথটা যদি আমাদের প্রশ্নের সমাধান করতে বলে আমরা এটাই করব, কারণ আমাদের জি এর মান তো ওরা যদি না দিয়ে থাকে তখন আমরা 9.8 দিয়ে করব, আর যদি জি এর মান ওরা দিয়ে দেয় তখন আমরা সেটা দিয়ে ক্যালকুলেশনটা করব, কেমন। কাজেই ওরা এখানে যেটা বলুক সঠিক সত্য না, যেটা বলছে এই কারণে বলতেছে যে জি এর মান পৃথিবীর সব জায়গায় একই না। আবার পৃথিবী তো পুরোপুরি গোলাকারও না, একেবারে এরকম রাউন্ড তো না পৃথিবী, পৃথিবী তো একটু চাপা, উত্তর দক্ষিণ বরাবর একটু চাপা হয়। কাজেই কেন্দ্র থেকে এই দূরত্ব গুলো, উত্তর মেরু দক্ষিণ মেরু, হ্যাঁ তোমার বিষুবরেখা অঞ্চল বা নিরক্ষরেখা অঞ্চল, এগুলোর এখানে দূরত্ব গুলো বেশি হয়, আর এখানে মেরুগুলো কাছে হয়। কাজেই এখানে জি এর মানের একটু তারতম্য আছে, যেটা আমরা মহাকর্ষ অধ্যায়ে পড়বো। তাহলে কাজেই আমরা এখানে জি এর মানটা যেটা দিয়ে দেবো, ওরা যদি না দেয় 9.8 দিয়ে আমরা কাজগুলো করতে পারবো। আজকে এখানেই শেষ করতে চাই, ম্যাথ থাকার কারণে ক্লাসটা একটু তুলনামূলকভাবে দীর্ঘায়িত হয়েছে।
আশা করি খারাপ লাগেনি তোমাদের। তো পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো সকলে। শুভেচ্ছা নিরন্তর পদার্থবিজ্ঞানের জগৎ থেকে।